নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে আমাদের মাননীয়ার একটা অদ্ভুত মিল আছে। কোন কোন জায়গায় মিল? দেখুন, দুজনেই মেগালোম্যানিয়াক। দুজনেই একটা স্টেট অফ ডিনায়ালে থাকেন। কিচ্ছু হয়নি, সবকিছু ভালো, অপপ্রচার, এইসব। এই দুটো সাদৃশ্য মাননীয়ার সঙ্গে প্রফেসর ইউনূসের কিন্তু ভীষণভাবে আছে। 3, মাননীয়া ভীষণ ইমেজ কনসিয়াস, প্রফেসর ইউনূসও ইমেজ কনসিয়াস। 4, মাননীয়া কদাচিৎ সত্যি কথা বলেন, প্রফেসর ইউনূসও মিথ্যা ছাড়া সত্যি কথা বলেনি না। যা বলেন সবই মিথ্যে, ঝড়ো ঝড়ো ঝরিছে অসত্য ভাষণ। এটা হচ্ছে ইউনূসের ক্যারেক্টারিস্টিক্স। তাছাড়া দুজনের মধ্যে বৈপরীত্য তো অনেক আছে, কিন্তু এগুলো হচ্ছে সিমিলারিটি। দেখুন, 10 মাস হয়ে গেল তো ইউনূসের অন্তর্বর্তী সরকার। তা এই সরকারের কম্পোজিশন যদি দেখেন, সেটা হচ্ছে এনজিও চট্টগ্রাম। ইউনূস তার পুরনো কিছু আমচা চামচা বেলচাকে মন্ত্রী পরিষদের সদস্য করেছেন, উপদেষ্টা করেছেন, যাদের না আছে বাংলাদেশের প্রতি কোনো কমিটমেন্ট, এবং তারা সবাই রুটলেস মার্ডার। ভোটে দাঁড়ালে বাড়ির লোকও তাদেরকে ভোট দেবে না। আর ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর দিকে একবার যদি তাকান, তাহলে দেখবেন জনা দুয়েক বিদেশি নাগরিক আছেন, জঙ্গি আছে, জঙ্গিদের ধর্মপিতা আছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা আছে, এবং র্যাডিক্যাল লোকজনে ভর্তি। আপনি খেয়াল করে যদি দেখেন, ইউনূসের অন্তর্বর্তী সরকারের কম্পোজিশন, এমন একজন কেউ পাবেন না যিনি গণতান্ত্রিক চেতনা, ধর্মনিরপেক্ষতা, মুক্ত মন, এইসব গুণকে ধারণ করেন। এদের অনেকের হৃদয়েই বাংলাদেশ নেই। এরা সব ওই রাজাকারদের উত্তরসূরি, যারা বাংলাদেশ রাষ্ট্র গঠনের ধারণারই বিপক্ষে। বাংলাদেশের সেনাবাহিনী সে অর্থে যুদ্ধ বিগ্রহ করেনি, কারণ বাংলাদেশের বৈদেশিক নীতি হচ্ছে সবার সঙ্গে সদ্ভাব রেখে চলা। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীতে একটা গুরুত্বপূর্ণ যোগদান আছে তাদের, এবং তারা দুজন রাষ্ট্রপতিকে হত্যা করেছে, ক্ষমতা দখল করেছে, এসব সেনাবাহিনী করেছে। বাংলাদেশের সেনাবাহিনীর রাজনৈতিক উচ্চাশা আছে এবং তারা দেশ শাসনও করেছে। কিন্তু বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হাতে সুবর্ণ সুযোগ থাকলেও রাষ্ট্র ক্ষমতা দখল করেননি। তিনি উদ্যোগী হয়েছিলেন যাতে একটা অন্তর্বর্তী সরকার তৈরি হয় এবং সেই অন্তর্বর্তী সরকার একটা নির্বাচন পরিচালনা করে। প্রফেসর ইউনূসকে সেনাপ্রধান কনভিক্টেড বলে মনে করেন, এবং তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন হন, এটা সেনাপ্রধান চাননি। উইথ হেভি হার্টস তিনি মেনে নিয়েছেন। তাই ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের বিরোধ প্রথম দিন থেকেই এখন সেটা চরম পর্যায়ে পৌঁছেছে। সেনা দরবারে সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন, সেগুলো আপনারা সবাই শুনেছেন, আমি আর সেগুলো রিপিট করতে চাই না। কিন্তু দুটো কথা খুব আমার মনে হয়েছে প্রাসঙ্গিক। এক, ব্লাডি করিডোর বলেছেন। কোনটা? যেটা ইউনূসের অন্তর্বর্তী সরকার ঐক্যমত্য ছাড়াই নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশের রাখাইন প্রদেশে তারা হিউম্যানিটেরিয়ান এইড পাঠাবে এবং বাংলাদেশ সেখানে করিডোর হিসাবে কাজ করবে। এখন এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে গেলে একটা সার্বিক ঐক্যমত্যের প্রয়োজন হয়। কোনো অনির্বাচিত অসাংবিধানিক এনজিও চট্টগ্রাম সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না, এবং বাংলাদেশের মাটিকে ইউনূস যে বিদেশি শক্তির খেলার মাঠ করতে চাইছে, এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট।
তার একটাই লক্ষ্য, বাংলাদেশের অভ্যন্তরে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে দেশের সার্বভৌমত্বই প্রশ্নের মুখে পড়ে, এবং সেই সুযোগে এই সুদীবৃদ্ধ বলবেন যে দেশ এখন সংকটের মুখে, সার্বভৌমত্ব প্রশ্নের মুখে, এখন নির্বাচন করা যাবে না, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্য 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 করে না, ঐক্য তৈরি করে বাংলাদেশের হয়ে দাঁড়াতে হবে। এটা হচ্ছে সুদীবৃদ্ধ নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা অপকৌশল। সেনাপ্রধান সেটা কিন্তু বুঝেছেন। শুধু সেনাপ্রধান কিন্তু একা নন, পুরো বাহিনী সেনাপ্রধানের পাশে আছে। এবং সংবাদপত্রের রিপোর্ট এবং বাংলাদেশ থেকে আমি যা খবরাখবর পেয়েছি আমার সতীর্থ সাংবাদিকদের কাছ থেকে এবং বাংলাদেশে আমার যে যোগাযোগ আছে তার থেকে, যে তারা বলছেন যে দেখুন দাদা, সেনাপ্রধান চরম পত্র দিয়ে দিয়েছেন। সেনাপ্রধান চাইছেন সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে। সেনাবাহিনীর কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা নয়, সেই কাজে তাদের দক্ষতাও নেই। এবং বাংলাদেশের সরকার হোক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক, সেই সরকার ক্ষমতায় এসে গুরুত্বপূর্ণ নীতি প্রণয়ন করুক। ধরুন বাংলাদেশের মাটিকে আপনি করিডর হিসাবে ব্যবহার হতে দিতে চান, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অনুরোধ করেছে, পশ্চিমের দেশগুলো বলেছে, কিন্তু অন্তর্বর্তী সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না। সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে কনসেনসাস তৈরি করতে হয়। যে ইউনুস কথায় কথায় কনসেনসাস 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 তৈরি করে, সেই ইউনুস সবাইকে অন্ধকারে রেখে এই ধরনের গুরুতর সিদ্ধান্ত নিতে পারে? ইউনুসের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন তো জানিয়েছেন যে বাংলাদেশের মাটিকে রাখাইন প্রদেশে ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য হিউম্যান করিডর হিসাবে ব্যবহার করা হবে। এখন সেনাপ্রধান এমন চাপ দিয়েছেন, ইউনুস বলছে বাপরে বাপ। সেজন্য ইউনুসের পক্ষ থেকে এক্সে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। লোককে কি ভাবে ঘাসে মুখ দিয়ে চলে? বাংলাদেশের মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে? তাদের লেখাপড়া, তাদের যোগ্যতা নেই? ইউনুস যা বলবে সেটাকে তারা বেদবাক্য বলে মেনে নেবে? হিউম্যানিটারিয়ান করিডোর করার কি পূর্ব শর্ত, সেটা দুনিয়া জানে, বাংলাদেশের মানুষও জানে। ইউনুসকে ক্ল্যারিফিকেশন দেওয়ার কোনো দরকার নেই এবং ইউনুসের কোনো অধিকারই নেই বাংলাদেশের মাটিকে হিউম্যান করিডর হিসাবে ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া। যদি এই সিদ্ধান্ত নিতেই হয় তাহলে জনগণের ভোটে নির্বাচিত সরকার নেবে, সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে। ইউনুসের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যাকে সেনাপ্রধানকে অন্ধকারে রেখে ইউনুস নিয়োগ করেছিলেন, ইউনুসের লক্ষ্য সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধানকে বরখাস্ত করে ওর কার্যালয়ে যে মিলিটারি সেক্রেটারি বসে তাকে সেনাপ্রধান করা। এবং খলিলুর রহমান, সেও এক বিতর্কিত চরিত্র, সে 20 বছর আগে যেসব কাণ্ড করেছিল বাংলাদেশের মাটিতে, একজনের রহস্য মৃত্যুর সঙ্গেও নাকি তার নাম জড়িয়ে যায়, এরকম অভিযোগ আছে। সেই খলিলুর রহমানকে দিয়ে, সে বিদেশি নাগরিক, আর প্রধান উপদেষ্টার অফিসে যে মিলিটারি সেক্রেটারি আছে, তারা একসঙ্গে চক্রান্ত করে এই সিদ্ধান্তটা নিয়েছিল এবং তাদের লক্ষ্য হচ্ছে 3 বাহিনীর প্রধানকে অপসারণ করে নিজেদের পছন্দের লোককে বসানো। আচ্ছা, বিদেশি নাগরিক বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যবস্থায় কিভাবে নাক করাতে পারে? কোনো দেশের পক্ষে সম্ভব? তো বাংলাদেশে কি জ্ঞানী গুণী লোকের অভাব আছে? বিদেশি নাগরিকদের নিয়ে আসতে হবে। 2 জন তো আছেই যারা ওই কমিশন, সংস্কার কমিশনের চেয়ারম্যান হচ্ছেন, একজন তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়ে গেছে। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো সেনাপ্রধানের সাথে কোনো কথা না বলে। আর ইউনুস টিকে আছেন সেনাবাহিনীর দয়ায়। আমি বলছি দয়ায়। সেনাবাহিনী চাইলে এক মুহূর্তে ইউনুসকে অপসারণ করতে পারত, কিন্তু সেনাবাহিনী করেনি। ছাত্রদের দাবি তারাও মেনে নিয়েছে উইথ এভিয়ার্স। কিন্তু এখন অন্তর্বর্তী সরকার যে কাণ্ড কারখানা করছে তাতে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে, বাংলাদেশের মাটি বৃহৎ শক্তির খেলার মাঠে পরিণত হবে। আজকে যে রোহিঙ্গারা কক্সবাজারে ক্যাম্প করে আছেন, পরবর্তীকালে তারা বলতে পারেন যে এটা তাদের নিজেদের ভূমি, বাংলাদেশের ভূখণ্ড হাতছাড়া হতে পারে।
তাহলে ইউনূস এত বড় সিদ্ধান্ত নিচ্ছেন, আসপর্দারা দেখুন, কোনো ঐক্যমত্য করার প্রয়োজন বোধ করেনি। এই জন্য আমি বললাম না মেগালোম্যানিয়াক, এবং ও হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার, র্যাকেটিয়া, সবসময় আন্ডার দ্য টেবিল ডিল। কখনো ট্রাম্পের বিরোধী প্রার্থীকে ফান্ড করা, কখনো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে ট্রাম্প বিরোধী লোকজনের সঙ্গে। এই খলিলুর রহমান কথাবার্তা বলেছিলেন, সেই ভদ্রলোক আবার চীনা অরিজিন, তাকে ট্রাম্প তাড়িয়ে দিয়েছে। ট্রাম্পের জমানার আগে মার্শা বার্নিকাট বাংলাদেশের মাটিতে কি করেছে সেটা আমরা সবাই জানি। শেখ হাসিনা যে কথাটা বলছিলেন যে ইউনূস এবং তার সহযোগীরা অপশক্তি, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করতে চায়, পরিস্থিতি কিন্তু তাই। সেনাপ্রধান এর বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছে। সেনাপ্রধান কিন্তু একা নয়, সেনাবাহিনীর সম্পূর্ণ সমর্থন আছে, এবং মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দেওয়ার যে উদ্যোগ ইউনূসের অন্তর্বর্তী সরকার নিয়েছে, সেনাবাহিনীও সেটা কিন্তু আর সহ্য করবে না। তারা ৩২ নম্বর ধানমন্ডি ধ্বংস হতে দেখেছে, সেনাবাহিনীকে লক্ষ্য করে ভুয়ো ভুয়ো স্লোগান দিয়েছে, সেনাবাহিনীর ল্যাজ গুটিয়ে ক্যান্টনমেন্টে পালিয়েছে। এসব নিয়ে বাংলাদেশের মানুষের প্রবল ক্ষোভ ছিল। সেনাবাহিনীর কি বলবো, ভূমিকা কালিমালিপ্ত হয়েছে, প্রশ্নের মুখে পড়েছে সেনার কর্তৃত্ব। এখন সেনাবাহিনী বলছে, সেনাপ্রধান বলছেন, আর মববাজি বরদাস্ত করা হবে না। জনগণ যদি হাতে আইন তুলে নেয় তাহলে তাদেরকে কনসিকুয়েন্স ফেস করতে হবে। সেই জন্য সহযোদ্ধা বলে একটা সংগঠনের মাথা, সেই প্রাক্তন সেনা আধিকারিক, সে বাংলাদেশ জুড়ে যাদের চাকরি গেছে সেনা আওয়ামী লীগের সময়তেই, তাদেরকে পুনর্বহাল করার দাবি জানিয়েছে। সেটা বিরাট নেতা হতে চাইছে, তার পিছনে কিছু প্রাক্তন সেনাকর্তা এবং ওই ইউনূসের সমর্থন আছে। তাকে গ্রেপ্তার করেছে, তার দুজন সহযোগী সমেত সেনা গ্রেপ্তার করেছে, কিন্তু পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়নি। আইএসপিআর বিবৃতি দিয়ে জানিয়েছে, অতীতে আইএসপিআর কিন্তু এরকম বোল্ড স্টেটমেন্ট করেনি। অর্থাৎ সবাইকে বার্তা দেওয়া হলো, বাঁধলামি আর বরদাস্ত করবে না সেনাপ্রধান, এবং নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে হবে, এবং অবশ্যই দেখবেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগ পার্টিসিপেট করবে। আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে না। অনেকে বলতে পারেন, এখন আপনারা এইসব কথা বলছেন, যখন আওয়ামী লীগ নির্বাচনের নামে প্রহসন করত তখন তো আপনারা কিছু বলেননি, আপনারা ভারতীয়রা হচ্ছেন লীগপন্থী। প্রথম কথা বলি, শেখ হাসিনার সরকার বিএনপিকে নিষিদ্ধ করেনি। বিএনপি নির্বাচনে দুর্নীতি এবং নির্বাচন মানে প্রহসন, এই অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছে, এবং 2024 সালে যে নির্বাচন হলো জানুয়ারি মাসে, সেই নির্বাচন বোধহয় টার্ন আউট 40% হয়েছিল। মানে আওয়ামী লীগপন্থীরাই ভোট দিয়েছিল, বিরোধীরা ভোট দেয়নি। তা এই ধরনের নির্বাচন তো কাঙ্ক্ষিত নয়। কাঙ্ক্ষিত কি? কাঙ্ক্ষিত নয়। তা আওয়ামী লীগ জমানায় নির্বাচনের নামে প্রহসন হয়েছে বলে সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে হবে, এই ধারাবাহিকতাটা কি বজায় রাখতে হবে? এটা তো চলতে পারে না। তাহলে এখন নির্বাচন হলে সবাইকে নিয়ে করতে হবে, এমন নির্বাচন যে নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা থাকবেন, আগেও তারা ছিলেন, এবার আরো বেশিভাবে থাকবেন। প্রয়োজনে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করতে হবে, সব দল প্রতিদ্বন্দ্বিতা করবে। তারপর বাংলাদেশের মানুষের রায়ে যারা সরকারে আসবেন তারা সব সিদ্ধান্ত নেবেন, কারোর কিছু বলার থাকবে না, এবং সেই সরকারকে সবাই স্বীকৃতি দিতে বাধ্য। আমরা কিন্তু ইউনূসের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিইনি, পূর্ণ কাজ চালানোর মতো সম্পর্ক আছে। যদি ইউনূসের দল, ওটা জাতীয় নাগরিক পার্টি হচ্ছে কিংস পার্টি, ইউনূসের দল, সেই দল যদি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে, ভারত সরকার পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে। বিএনপি আসলেও করবে, অন্যরা কেউ আসলে করবে, কিন্তু নির্বাচন হতে হবে। কোনো অনির্বাচিত সরকার বাংলাদেশের মাটিকে
আন্তর্জাতিক শক্তির খেলার মাঠ করবে, বাংলাদেশের মাটি থেকে জঙ্গি জিহাদের আস্ফালন করবে, সেভেন সিস্টারকে দখল করে নেওয়ার হুমকি দেবে, এগুলো তো আমরা বরদাস্ত করতে পারি না। আর ভারতের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর কিন্তু ঘনিষ্ঠ যোগাযোগ আছে, এবং স্বয়ং ওয়াকারুজ্জামান প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন যে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তাদের সম্পর্ক ভালো। সেটা কিন্তু ইউনূসের অন্তর্বর্তী সরকার চাইছে না। তারা সেনাপ্রধানকে বলেন লীগপন্থী। আরে সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয়তে এটা সবাই জানে, এর নতুন কথা কি? কিন্তু জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের একদম শেষের দিকে সেনাবাহিনী কি শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছিল? সেনাবাহিনী যদি শেখ হাসিনার পক্ষে দাঁড়াতো, শেখ হাসিনাকে দেশত্যাগ করতে হতো না এবং এই গণ অভ্যুত্থান সফল হতো না, রক্তগঙ্গা বয়ে যেত, এটা ঠিক। তখন দেশের মানুষের পপুলার সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে সেনাবাহিনী আওয়ামী লীগের সরকারকে জানিয়ে দিয়েছিল যে দেশের মানুষের বিরুদ্ধে তারা বল প্রয়োগ করবে না, পারবে না। এটা সেনাবাহিনীর সব স্তরের জওয়ান অফিসারদের সম্মিলিত দাবি ছিল, সেটাই সরকারকে জানিয়েছিলেন সেনাপ্রধান। তাহলে শেখ হাসিনার আত্মীয় হওয়া সত্ত্বেও শেখ হাসিনার চরম সংকটের দিনে কিন্তু ওয়াকারুজ্জামান তার পাশে দাঁড়াননি, এটাও সত্য। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু ইউনূস যেভাবে অবৈধভাবে দেশে একটা যুদ্ধ লাগিয়ে ক্ষমতায় থাকতে চাইছে, এরা বাংলাদেশের মানুষ পছন্দ করছেন, এবং বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট হচ্ছে নির্বাচন। সেই সেন্টিমেন্টকেই সেনাবাহিনী সমর্থন করেছে। দ্যাটস অল। তাহলে ইউনূস তো ব্যাগ গোছাতে হবে, হবেই। এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার বেশি দিন বাংলাদেশে রাজ করতে পারবে না, মিলিয়ে নেবেন। ওর চক্রান্তগুলো ফাঁস হয়ে যাচ্ছে। অত্যন্ত ধূর্ত ক্ষমতালোভী এই বৃদ্ধ। আপনাদের মনে আছে যখন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনূস প্যারিস থেকে এলো, সাংবাদিকদের কি বলেছিল? আমাকে 6 বছর সময় দিতে হবে। অর্থাৎ 6 বছর ধরে চর্বচস্য লেজ্জপেয় করবে যমুনায় এবং বাংলাদেশকে একেবারে খাদের কিনারায় দাঁড় করিয়ে দেবে, এবং বাংলাদেশের মাটি জঙ্গি জিহাদিদের অভয়ারণ্য হবে। এটা আমরা সহ্য করব না। সেনাবাহিনী এই বিষয়টাকেই ধরেছে যে কেন বিদেশি সৈন্য হিউম্যান করিডরের নামে বাংলাদেশের মাটিতে আসবে, কেন আসবে? আচ্ছা, যদি আসেও বা আসার এই সিদ্ধান্ত হয়, তাহলে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী নয়, কারণ তারা মানুষের ভোটে নির্বাচিত নয়। ইউনূস এটা জানেন, জেনেও এই অন্যায়টা করছে একটাই কারণে, বাংলাদেশকে যুদ্ধে জড়িয়ে দেওয়া, বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করা, গৃহযুদ্ধের মুখে ঠেলে দেওয়া, যখন আর কেউ নির্বাচনের কথা বলবে না, তখন ইউনূস বহাল তবিয়তে আরো 4-5টা বছর ক্ষমতা ভোগ করতে পারবে। যে গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ ছাড়তে চায় না, আদালতের নির্দেশে সরতে হয়, সেই ইউনূস ছেড়ে দেবে ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, এমনি এমনি, যতক্ষণ না ওকে তাড়ানো হবে, এবং ওকে সেনাবাহিনী তাড়াবে। রুথলেস ওয়ার্ল্ডার ইউনূসের পক্ষে সমর্থন নেই, এবং সেনাবাহিনী একটা কথা খুব দর্তনভাবে বলে দিয়েছে যে যখন তখন অবরোধ করা, মববাজি করা, ভুয়ো মামলা দেওয়া, এনাফ ইজ এনাফ, এবার তারা সহ্য করবে না। তারা কিন্তু এবার অ্যাসার্ট করবে যে বদনাম সেনাবাহিনীর কপালে জুটেছিল 32 নম্বর ধানমন্ডিকে পুড়তে দেখেও নীরব দর্শকের ভূমিকা তারা পালন করেছিল, সেই দাগ তারা হটাতে চায়, সেই জন্য তারা এক্সার্ট করবে। তাই ইউনূসের আর ব্যাগ গোছানো ছাড়া আর কোনো গত্যন্তর নেই, করতেই হবে ওকে। এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার যেখান থেকে এসেছিল সেখানে ওকে ফিরতে হবে, এবং ওর সহযোগীদেরও বাংলাদেশের আইন অনুযায়ী বিচার করতে হবে, কারণ এটা জঙ্গি জিহাদি। ভারতীয় উপমহাদেশে জঙ্গিবাদের আস্ফালন আমরা সহ্য করব না। আর ইউনূসের নতুন মিত্র পাকিস্তান তো একটা রোগ স্টেট বা দুর্বৃত্ত রাষ্ট্র বা জঙ্গি রাষ্ট্র, এবার মেবি। দেখুন,
71 সালে 16ই ডিসেম্বর তো পাক বাহিনী আত্মসমর্পণ করেছিল 93,000 সৈন্য নিয়ে, জেনারেল নিয়ে আছে। সেই 16ই ডিসেম্বর আর একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল 2014 সালে পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে সন্ত্রাসবাদী হামলায় অনেক বাচ্চা নিহত হয়েছিল। তেহরিকে তালিবান পাকিস্তান দায় স্বীকার করেছিল। বালুচিস্তানে ওই আর্মি স্কুলে একটা বাসে আইইডি বিস্ফোরণ হয়েছে, বেশ কয়েকজন বাচ্চা মারা গেছে। পাকিস্তান জঙ্গিদের যে সার জল দিয়ে লালন পালন করেছিল, তারা এখন ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গিয়ে পাকিস্তানকে গ্রাস করতে চাইছে। কিন্তু পাকিস্তান তার থেকেও শিক্ষা নেবে না। তাহলে ভারতকে ব্লিড করার জন্য, ভারতকে হাজার টুকরে ভাগ করার জন্য এই ছায়া যুদ্ধ চালিয়ে যাবে এবং অচিরেই পাকিস্তানের আবার অঙ্গহানি হবে। এটাই হচ্ছে বাস্তব। শুধু ইউনূস তার জঙ্গি সহযোগীরা পাকিস্তানের কোলে বসতে চায়, তো বাংলাদেশকে পাকিস্তানের কলোনি বানাতে চায়, ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান নামকরণ করতে চায়, জাতীয় সঙ্গীত বদল করতে চায়, কারণ এরা রাজাকারদের বংশধর। তাদের এই অপচেষ্টা কোনো দিন সফল হবে না। দেয়ালের লিখন ইউনূস পড়ে নিক এবং যতটুকু সম্মান অবশিষ্ট আছে সেই সম্মানটাকে নিয়ে বাক্স প্যাটেরা গুছিয়ে ফিরতি বিমানে বাড়ি ফিরে যান।